হাজার মাইল দূরের একটা যুদ্ধ, কিন্তু একবার চিন্তা করে দেখুন, প্রতিদিন নীরবে আপনার আমার পকেট কাটছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা হোক কিংবা সিএনজি পাম্পে যাওয়া, তেলের দাম বা জ্বালানির দাম বাড়ার উত্তাপটা তো আমরা সবাই খুব স্পষ্ট টের পাচ্ছি, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা একদম গভীরে গিয়ে দেখব কিভাবে সুদূর হরমুজ প্রণালীর একটা সংঘাত চেইন রিয়াকশনের মতো সরাসরি আমাদের রান্নাঘর পর্যন্ত চলে এসেছে। $106। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $106 ছাড়িয়ে গেছে। এটা নিছক খাতার কোনো অঙ্ক নয়, এটা আসলে বিশ্ব অর্থনীতির জন্য একটা ভয়াবহ অ্যালার্ম বেল। এক রাতের মধ্যে তেলের দাম এভাবে লাফিয়ে বাড়াটাই হচ্ছে আমাদের আজকের এই বিশাল অর্থনৈতিক ধাক্কার মেইন রিজন। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, মধ্যপ্রাচ্যের একটা অবরুদ্ধ জলপথ, আর তার কারণে দক্ষিণ এশিয়ার মতো বাজারগুলোতে এমন ভয়াবহ ধস নামছে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা গ্লোবালাইজেশন আর ভূ রাজনীতির এক অবিশ্বাস্য সমীকরণ দেখতে পাব। পুরো বিষয়টা আমরা খুব সহজে 5টি ধাপে বুঝে নেব। 1. হরমুজ প্রণালীর সংকট। 2. যুদ্ধে বাজারের রিয়াকশন। 3. ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজি। 4. বাংলাদেশের উপরের প্রভাব। এবং সবশেষে আঞ্চলিক নিরাপত্তার একটা বড় পট পরিবর্তন। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। শুরুতেই আসি আমাদের 1 নম্বর পয়েন্টে, হরমুজ প্রণালীর সংকট এবং সংঘাতে তীব্রতা বৃদ্ধি। আসল ঘটনাটা ঠিক কোথায় ঘটল সেটা আগে ক্লিয়ার করা দরকার। 2026 সালের শুরু থেকেই ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, যা সরাসরি সংঘাতের রূপ নেয়। এপ্রিলে একটা সাময়িক যুদ্ধবিরতি হলেও সেটা বেশি দিন টেকেনি। মে মাসের 10 তারিখ যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের একটা শান্তি প্রস্তাব বাতিল করে দেয়, আর ঠিক এর পরের দিনই 11 মে হরমুজ প্রণালী কার্যত ব্লক করে দেওয়া হয়। জাস্ট ভেবে দেখুন, বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়ে পার হয়। এই একটা মাত্র জলপথ বন্ধ হয়ে যাওয়ার কারণেই আজ পুরো বিশ্বে তেলের এই হাহাকার। এবার চলুন 2 নম্বর পয়েন্টে যাই, যুদ্ধে বাজারের প্রতিক্রিয়া। তেলের দাম বাড়লে ইকোনমিতে ঠিক কি হয়, যাকে আমরা সোজা বাংলায় বলি বাজার ধস, ঠিক সেটাই ঘটেছে। চারিদিকে জাস্ট একটা প্যানিক অবস্থা। ভারতের সেন্সেক্স একদিনেই প্রায় 910 পয়েন্টের বেশি ক্র্যাশ করেছে। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেটেস্ট নিউজ অনুযায়ী ডিএসইএক্স সূচক 209 পয়েন্ট গায়েব হয়ে গেছে। গত 6 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এত বড় পতন আর দেখাই যায়নি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা স্রেফ উধাও। এখন স্পেসিফিকভাবে বললে, সেন্সেক্স ক্রাশ রিজন 2026 কিন্তু লুকিয়ে আছে টাইটান, এসবিআই এবং বিশেষ করে ইন্ডিগোর মতো কোম্পানির চরম দরপতনে। কারণটা খুব সিম্পল, তেলের দাম বাড়লে এয়ারলাইন্সগুলোর খরচ তো আকাশ ছোঁয়া হয়ে যায়, তাই না? অন্যদিকে বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফা 67% কমে যাওয়ার খবরটা বাজারে রীতিমতো আগুনে ঘি ঢেলেছে। তেল থেকে ট্রান্সপোর্ট আর ট্রান্সপোর্ট থেকে জিনিসপত্রের দাম, এই চেইন রিয়াকশনটায় পুরো মার্কেটকে টেনে নিচে নামিয়ে এনেছে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব ভারতের প্রতিরক্ষা কৌশল। এই অর্থনৈতিক সুনামি সামলাতে ভারত আসলে কি করছে? এই বিশাল ধাক্কা সামলাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি এমন কিছু আহ্বান জানিয়েছেন যা রীতিমতো অবিশ্বাস্য। জ্বালানি বাঁচাতে মোদী ওয়ার্ক ফ্রম হোম ফিউল সেভিং এর যে উদ্যোগটা, সেটা আবার চালু করার কথা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, আগামী 1 বছরের জন্য বিয়ের সোনা কেনা একদম বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ আর রাসায়নিক সারের ব্যবহার কমানোর কথাও বলা হয়েছে। কিন্তু কেন এমন মরিয়া পদক্ষেপ? কারণটা বুঝতে হলে আপনাকে একটু বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়টা বুঝতে হবে। ভারত তার দরকারি জ্বালানির প্রায় 85%ই বাইরে থেকে কেনে, সাথে বিশাল পরিমাণে সোনাও। এখন তেলের দাম এত বেড়ে যাওয়ায় তাদের ডলারের রিজার্ভে টান পড়েছে, রুপির মান হু হু করে কমছে। এই অবস্থায় সোনা বা তেলের মতো দামি আমদানি নির্ভর জিনিসগুলোর ব্যবহার না কমালে পুরো দেশের ইকোনমি বসে যাবে। এটা মূলত তাদের একটা ইকোনমিক ডিফেন্স মেকানিজম। ওকে, এবার আসি 4 নম্বর পয়েন্টে। পশ্চিম এশিয়ার এই চলমান সংকটের প্রভাব আমাদের বাংলাদেশের অর্থনীতির উপর ঠিক কতটা গভীর, যাকে আমরা বলতে পারি ওয়েস্ট এশিয়া ক্রাইসিস ইম্প্যাক্ট অন বাংলাদেশ। সেটা ডেটা দিয়ে দেখলে আমাদের দুর্বলতার জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায়। 2025 সালের ডেটা বলছে আমাদের মোট এলএনজি আমদানির প্রায় অর্ধেকটাই আসে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। আর এই চালানগুলো আসার একমাত্র রাস্তা হলো সেই হরমুজ প্রণালী। মানে বুঝতেই পারছেন, মধ্যপ্রাচ্যের ওই ঝামেলা সরাসরি আমাদের দেশের এনার্জি সিকিউরিটিকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
তো এই বিপদ থেকে বাঁচতে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কি করছে? তারা বেশ কিছু মাল্টিলেয়ার্ড স্টেপ নিচ্ছে। যেমন মধ্যপ্রাচ্যের উপর ভরসা কমিয়ে আসিয়ান দেশগুলোতে রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে। জাহাজ নির্মাণ শিল্পের জন্য শুল্কমুক্ত আমদানির সুযোগ দেওয়া হচ্ছে, আর জ্বালানি বাঁচাতে সন্ধ্যা ৭টার পর বাণিজ্যিক আলোকসজ্জা বন্ধ রাখার মতো কড়া নিয়মও করা হয়েছে। সামষ্টিক অর্থনীতিকে যে কোনো মূল্যে স্ট্যাবেল রাখাই এখন সবচেয়ে বড় টার্গেট। আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সবচেয়ে চমকপ্রদ পয়েন্টে, ৫ নম্বর, আঞ্চলিক নিরাপত্তার পট পরিবর্তন। যখন সবার মনোযোগ তেলের দাম আর শেয়ার বাজার নিয়ে, ঠিক এই ডামাডোলের মাঝেই একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। এই যে বাংলাদেশ পাকিস্তান ইন্টেলিজেন্স শেয়ারিং 2026 চুক্তিটা হলো, এটা কিন্তু বিশাল ব্যাপার। 10 বছর মেয়াদী এই চুক্তিতে দুই দেশ মাদক চোরাচালান ঠেকাতে সরাসরি গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। শুধু তাই নয়, জ্যোতিক কন্ট্রোলড ডেলিভারি অপারেশন থেকে শুরু করে প্রযুক্তিগত এবং স্নিফার ডগ সহায়তার কথাও এই চুক্তিতে একেবারে ক্লিয়ার করে বলা আছে। এই বিষয়টা কিন্তু মোটেও সাধারণ কোনো ঘটনা নয়। একটু ভেবে দেখুন, ভারত যখন পশ্চিম এশিয়ার এই ঝামেলা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই ধরনের একটা সরাসরি সিকিউরিটি ডিল এক নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। অনেকেই বলাবলি করছেন, দক্ষিণ এশিয়ায় কি তবে নতুন কোনো নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে? এটা যেমন একটা বড় সুযোগ, তেমনি নতুন কিছু রিস্কেরও জন্ম দিতে পারে। তাহলে সব শেষে গিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? দক্ষিণ এশিয়ার অর্থনীতি এই বিশাল ঝড় আর কতদিন সামলাতে পারবে? আগামী কয়েক মাসে পরিস্থিতি তো আরও খারাপ হতে পারে। তেলের উপর এই বিপজ্জনক নির্ভরতা কাটাতে আমাদেরকে এখন থেকেই নবায়নযোগ্য জ্বালানি এবং ইলেকট্রিক গাড়ির দিকে খুব জোরালোভাবে ফোকাস করা উচিত নয়? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে পারেন। আমরা প্রতিটি কমেন্ট পড়ি। আর হ্যাঁ, মূলধারার মিডিয়াতে সহজে চোখে পড়ে না এমন সব তথ্যভিত্তিক বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মনে রাখবেন, পৃথিবী যখন অস্থির থাকে তখন সঠিক তথ্য আর জ্ঞানী হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় ঢাল। ভালো থাকবেন সবাই।